আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার মৃত্যু গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আম্মু আব্বুর কাছে এত বছর পর ফিরে আসতে চেয়েছিল শুনে বেশ চমকে গেলাম। রহস্য আরও জটিল হতে শুরু করলো। যাই হোক, পুরোটা জানা জরুরি। আমি বললাম, আচ্ছা ডিভোর্সের কারণটা আগে শুনি। আনাস বলল তাদের ডিভোর্স হয়েছিল একটা বাচ্চা চুরির ইস্যু ধরে, তবে তার আগেও তাদের মাঝে একটা বিষয় নিয়ে ঝগড়া হতো। আমি বললাম কি বিষয়? আনাস বলল তোর আম্মু রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিল, তোর আব্বু সেটা মেনে নিতে নারাজ। উনি কোনোভাবেই এটা অ্যাপ্রিসিয়েট করছিলেন না, সেটা নিয়ে প্রায়ই ঝগড়া হতো তাদের মাঝে। এক পর্যায়ে তোর আম্মু রাজনৈতিক নেশার মোহে পড়ে দুষ্টু একটা প্ল্যান বের করে, নিজের বাচ্চাকে নিজেই চুরি করে অন্য কারো কাছে বেচে দেয়, আর হসপিটাল থেকে অন্য আরেক মহিলার বাচ্চা চুরি করে। তোর আম্মু জানতো তোর আব্বু কোনোভাবেই মানবে না। এটা নিয়ে তাদের মাঝে আগের থেকে বেশি ঝগড়া হতে থাকলো। এক সময় সেটা ডিভোর্সে পরিণত হয়। তোর আম্মু চেয়েছিল সেটাই। তাদের ডিভোর্সের পর তোর আম্মুর পথের কাটা বলতে কিছুই থাকলো না, শুরু হয় তার রাজনৈতিক ক্যারিয়ার। আমি বললাম, রাজনৈতিক নেশা কত খারাপ চিন্তা করেছিস? আনাস বলল, ভালো মতো করতে পারলে রাজনীতিও খারাপ না, কিন্তু এভাবে রাজনীতিতে যোগ দেওয়া কোনো যুক্তিসঙ্গত কাজ না। আমি বললাম, আচ্ছা আম্মু আব্বুর কাছে দ্বিতীয়বার আসতে চেয়েছিল কেন, সেই ব্যাপারে কিছু উল্লেখ আছে? আনাস বলল, বেশি কিছু নেই, জাস্ট এটুকু উল্লেখ ছিল। এত বছর পর মার্জানা কি মনে করে আবার আমার ভাঙ্গার সংসারে আসতে চাচ্ছে সেটা এখনো আমার কাছে রহস্য। সকালবেলা মোবাইলের শোরুমে গেলাম, কিন্তু এই মডেলের সেটের ডিসপ্লে নাকি পাওয়া যেতে সময় লাগবে। আমার নাম্বার দিয়ে এসেছি, যদি পাওয়া যায় যেন ফোন করে। বলেছে 2-1 দিনের মধ্যে নতুন মাল আসবে। সকাল 10টার দিকে বাগানে ঘোরাঘুরি করছি। আব্বুর হাতের বাগান বেশ বড়ই। এক পর্যায়ে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লাম একটা টুলের মাঝে। না, বাগানের মাঝে বসার মতো ভালো কোনো পরিবেশ সৃষ্টি করতে হবে, জায়গাটা মন্দ নয় বসার জন্য। হঠাৎ পেছন থেকে কে যেন আমার চোখ দুটো চেপে ধরলো। কে হতে পারে অনুমান করতে পারছি না। আমি জোর করে হাত দুটো ছাড়িয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি মেঘা একটু দূরে প্রমা দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি? মেঘা বলল, কেন, অন্য কেউ আসার কথা ছিল নাকি? আমি বললাম, তুমি আসবে সেটাও তো কথা ছিল না। মেঘা বলল, সারপ্রাইজ দিলাম। আমি বললাম, কলেজে না গিয়ে এখানে? মেঘা বলল, শুক্রবারেও কলেজ? আমি বললাম, আজকে শুক্রবার? মেঘা বলল, মনে হয়। আমি বললাম, বার কোন দিক দিয়ে আসে যায় একটুও মনে থাকে না। আচ্ছা আজকে শুক্রবার, তাহলে গতকাল আসার কি প্রয়োজন ছিল? মেঘা বলল, সকালে প্রাইভেট ছিল, আর প্রাইভেট পড়েই একদম এখানে। আমি বললাম, তোমার পিছনে গুপ্তচর দেখা যাচ্ছে। প্রমা বলল, এই আমাকে একদম গুপ্তচর বলবেন না। আমি বললাম, তাহলে জাসুস বলি? প্রমা বলল, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি বললাম, ওয়েট, তোমার সায়েন্টিস্টকে আসতে বলি। প্রমা বলল, এই না না, আমার লজ্জা লাগে। আমি বললাম, ওরে বাবা, তাহলে ম্যাটার ক্লোজ। প্রমা বলল, না, আসতে বলেন। আমি বললাম, ভালো করে সিদ্ধান্ত নাও। প্রমা বলল, নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে দুজন চলে গেল। আনাস কি যেন একটা কাজে আটকে গেছে, আসতে পারেনি। সময়টা বেশ বোরিং লাগছে। গালিবকে ফোন দেওয়া যাক, পরিস্থিতি কেমন একটু জানা প্রয়োজন। আমি গালিবকে ফোন দিলাম। হ্যালো। গালিব বলল, ঢাকা গিয়ে তো সব ভুলে গিয়েছিস। আমি বললাম, আরে না, ভুলবো কেন? গালিব বলল, তোর প্রতি বিশ্বাস নেই। আচ্ছা, একটা সুখবর আছে। আমি বললাম, কি? গালিব বলল, পরশুদিন ফুপি ঢাকায় যাবেন, সেদিন নাকি ফুপার মৃত্যুর 2 বছর পূর্ণ হবে। আমি বললাম, বাহ, এখন আলগা দরদি হয়েছেন, কার কাছে শুনলি? গালিব বলল, আরে এখন যে পিয়েটা আছে না, তার কাছে জেনেছি। আমি বললাম, ছোট মামির অবস্থা কেমন? গালিব বলল, ভালো না, আজকে সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি বললাম, তন্ময় কি করছে? গালিব বলল, সে আগের মতোই। আমি বললাম, পরশু কি তোর ফুপি একা আসবে? গালিব বলল, না, পুরো পরিবার থাকতে পারে, এখন তো নকল মেঘ আছে, সমস্যা কি? আমি বললাম, তাও কথা। গালিব বলল, সেদিন যদি কিছু না করতে পারিস তাহলে আর কখনো সময় পাবি বলে মনে হয় না। আমি বললাম, আচ্ছা পরশুদিন আসতে দে, দেখা যাক সেদিন কি করতে পারি। গালিব বলল, হুম। হ্যালো বন্ধুরা, আপনি কি বোর হচ্ছেন, কিছু মজা করতে চান? তাহলে আজ আমি 1xBet নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা। এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ আরো অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর হ্যাঁ, বিখ্যাত PSG ও সিরিয়া এখানের স্পন্সর, তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না। এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান। মোবাইলের ডিসপ্লে পাওয়া গেল। এখন একজন দক্ষ মেকানিকের কাছে দিয়ে এসেছি। অনেক পুরনো মোবাইল, আবার অনেক অংশ ভেঙে যাওয়ার ফলে একটু সময় লাগবে। এইদিকে আগামী দিন আম্মু সপরিবারে আসবে এখানে কবর জিয়ারত করতে। তখন যেভাবেই হোক আমাকে সব তথ্য সংগ্রহ করতে হবে।
আইডিয়া, এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। আনাস আর আমি এখন থানায় আছি। ওসি সাহেব আনাসের পূর্ব পরিচিত, বেশ খাতির আছে তার সাথে। আমার সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম। তিনি আমাদের সাহায্য করবে বলে আশ্বাস দিলেন। গালিব আর তন্ময়ের সাথে আগে থেকে পরিকল্পনার কথা আলোচনা করা হয়েছে, যেন পরিস্থিতির সময় তারা বিচলিত না হয়। পরের দিন যেহেতু অন্য থানার এমপি সাহেবা এসেছেন, তার সঙ্গে পুলিশ তো থাকবেই। একটু পর গালিব মেসেজ দিল, তোরা কোথায়? আমরা এখন তোদের বাড়িতে আছি, একটু পর চলে যেতে পারি। আমি বললাম, আমরা এসে গেছি, চিন্তা করিস না। র্যাবের 4টা গাড়ি পুরো বাড়ি ঘিরে ফেললো। আমি, আনাস আর র্যাবের একজন সিনিয়র অফিসার নেতৃত্ব দিচ্ছি মিশনের। যদিও আমরা দুজন ছদ্মবেশে। সবাই আস্তে আস্তে বাড়িতে ঢুকলাম। সেখানে অবস্থানরত সবাইকে চারদিক দিয়ে ঘিরে ফেললাম। যেহেতু এখানে অপারেশনের র্যাব, সেহেতু পুলিশের 4 আনা মূল্য। তবুও তারা দায়িত্বের খাতিরে জিজ্ঞেস করলেন, স্যার কি হচ্ছে সব? আমি বললাম, দুজনের নামে ক্রাশ ফায়ারের নির্দেশ আছে। পুলিশ বলল, স্যার আমাদের কাছে তো এমন কোনো ইনফরমেশন নেই। আমি বললাম, আপনাদের কাছে নেই দেখে যে আমাদের কাছে নেই তা কোনো কথা নয়। এই দেখুন ক্রাশ ফায়ারের হুকুমনামা। এবার আম্মু বলল, কিসের জন্য ক্রাশ ফায়ার এবং কাকে? এবার আসল অফিসার বলল, আপনার ছেলে এবং আপনার বড় ভাইকে। আম্মু বলল, হোয়াট, কিসের জন্য? অফিসার বলল, ওরা 3টে মার্ডার কেসের আসামি, আপনিও জড়িত আছেন, অ্যারেস্ট হিম। আম্মু মোবাইল বের করে কাকে যেন ফোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তার আগেই আমি মোবাইলটা ছো মেরে নিয়ে নিলাম। আমি বললাম, আগে মিশন শেষ হোক, তারপর যেখানে মন চায় সেখানে ফোন করবেন। আম্মু বলল, কিন্তু কিসের খুন? আমি বললাম, 2 বছর আগে আপনি, আপনার বড় ভাই এবং আপনার ছেলে মিলে আপনার আগের স্বামীকে খুন করেছেন। এই ঘটনাটি আপনার পিএসরা দেখে ফেলাতে তাদের আপনি প্রথমে চাকরি থেকে বহিষ্কার করেন, পরে খুন করেছেন। আম্মু বলল, হোয়াট? আমি বললাম, এই সময় নেই, তাড়াতাড়ি মিশন শেষ করুন, আমাদের রিপোর্ট জমা দিতে হবে সন্ধ্যার আগে। বড় মামা বলল, গালিব, এটা তো মিরাজ, তোর ফ্রেন্ড। গালিব বলল, না জেঠু, সে আমার ফ্রেন্ড না, সে র্যাব। সেদিন সে আমার মাথায় পিস্তল ঠুকিয়ে আমাকে বলেছিল সবার সামনে অভিনয় করতে। আনাস বলল, এসব হিসাব নিকাশ পরে হবে, আপনার ছেলেকে 2 বছর যাবৎ খুঁজতেছি, আজকে পেলাম। আম্মু বলল, আমার ছেলের গায়ে একটুও টাচ করবেন না, সে নির্দোষ। আনাস বলল, আমাদের কাছে ইনফরমেশন আছে, অফিসার 3 জনকে নিয়ে চলুন। আম্মু, তন্ময় আর বড় মামাকে গাড়িতে উঠালাম। আম্মু কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে আছে। গালিবকে রেখে এসেছি মুন্নিকে ফলো করার জন্য। র্যাবের বিষয়টি বোধ হয় আপনাদের মাথায় আসছে না, তাহলে চলুন ক্লিয়ার করি। পুলিশ দিয়ে এই পরিকল্পনাটি করানো যেত না, তাই থানার ওসি সাহেব র্যাবকে অবগত করে। যেহেতু সত্যি 3টা মার্ডার কেস, তাই তারা রাজি হয়। তবে প্রমাণ বের করা কষ্টকর দেখে অন্য পরিকল্পনা করে সব তথ্য সংগ্রহ করা লাগছে। প্রাথমিক কাজ শেষ। যেহেতু এমপি সাহেবা, তাই বিষয়টি ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনেকে বিষয়টির পক্ষে গেছে, আবার অনেকে বিপক্ষে। যেহেতু র্যাবের সিনিয়র অফিসার সাথে আছেন, তাই কোনো চিন্তা নেই। একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভিতর তাদের নেওয়া হলো। ভিতরে ঢুকে মনে হলো এটাকে এই বাহিনী অনেকবার ব্যবহার করেছে, তাদের মিশনে এটা ব্যবহার করে হয়তো। আমি অফিসারকে পার্সোনালি ডেকে বললাম, স্যার আদালত থেকে তো কোনো নির্দেশ নেইনি, এখন কি হবে? অফিসার বলল, সমস্যা নেই, জর্জ সাহেবের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন প্রাথমিক অবস্থায় সন্দেহভাজন আটক করা যেতে পারে, সমস্যা নেই। চূড়ান্ত কিছু করার জন্য আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আমি বললাম, স্যার আমার বেশি কিছু লাগবে না, শুধু সত্যি তথ্যগুলো বের করবেন আর আসল আসামিকে শাস্তি দিবেন, সেটা আমি চাই। অফিসার বলল, সমস্যা নেই, তোমার ঘটনাটি ইতোমধ্যে সারা দেশে ভাইরাল, সাধারণ জনতা এটিকে সাপোর্ট করছে। তবে রাজনৈতিক নেতারা একটু থমকে গেছে, সাধারণ মানুষের চাপে কিছু বলার সাহস পাচ্ছে না। আমি বললাম, স্যার আপনারা যে আমার জন্য এতটুকু করবেন আমি ভাবিনি। অফিসার বলল, আরে কি সব বলছেন, এটা আমাদের দায়িত্ব ছিল, আরো আগেই বিষয়টি খতিয়ে দেখা উচিত ছিল। শুধু আপনার বাবা নন, আরো 2টা পরিবার ভুক্তভোগী। আমরা ওদের পরিবারের ঠিকানা সংগ্রহ করেছি, 2 ঘন্টার ভিতরে সঠিক তথ্য আসবে। সোশ্যাল মিডিয়াগুলোতে তোলপাড় শুরু হয়ে গেছে। আমুর থানার লোকজন ইতোমধ্যে মানববন্ধন শুরু করেছে। তবে বাকি অঞ্চলের মানুষের মুখে ভিন্ন কথা। তারা মনে করছে পাপ তো পাপই, সে যেই হোক শাস্তির যোগ্য। আদালত থেকে জরুরিভাবে নির্দেশ আসলো মামলাটি অতি দ্রুত শেষ করার জন্য, সেটির অপেক্ষায় ছিলাম। তন্ময়ের কপাল বরাবর পিস্তল ধরলাম, শেষ ইচ্ছা আছে কোনো? তন্ময় বলল, আছে। আমি বললাম, কি? তন্ময় বলল, আমার আম্মুকে ছেড়ে দিন, উনি নির্দোষ। আমি বললাম, তাহলে স্বীকার করছো তুমি 3টে খুন করেছো? তন্ময় বলল, হুম। আম্মু চেঁচিয়ে বলল, অফিসার ও মিথ্যে বলছে, ও খুন করেনি, আমার ভাই আর ছেলেকে ছেড়ে দিন। আমি বললাম, তাহলে আপনি করেছেন খুন? আম্মু বলল, পুরো কাহিনীটা শুনুন, তারপর আপনারা যদি মনে করেন আমি দোষী তাহলে শাস্তি আমাকে দিবেন, আমার সন্তানের গায়ে একটু স্পর্শ করবেন না। আমি বললাম, সময় কম, যা বলার শর্টকাট করে বলুন।
আম্মু বলল, আমি আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স নিয়েছি, তার মানে এটা নয় যে আমি তাকে ভালোবাসতাম না। আমাদের মাঝে ছিল প্রচণ্ড মিল। আজও আমি তাকে সেই নববিবাহের সময়ের মতো দেখি। মানুষের মনে কত রকম বাসনা মাঝে মাঝে সৃষ্টি হয়। আমার মনেও একদিন বাসনা জাগে আমি রাজনীতিবিদ হব। আমার পড়াশোনাও ছিল, কিন্তু মেঘের আব্বু কোনোভাবেই মেনে নিচ্ছিল না। এটা নিয়ে দুজনের মাঝে প্রায় ঝগড়া হতো। এক সময় আমার দ্বিতীয় সন্তান আসে পৃথিবীতে। আমি উপায়ান্তর না দেখে মনে মনে একটু কঠিন সিদ্ধান্ত নেই। রাজনৈতিক নেশা যে মানুষকে এতটা মাতাল করে সেটা ধারণা ছিল না। আমি আমার সন্তানকে এক বন্ধা প্রবাসীর কাছে দিয়ে দেই। সবাই মনে করে আমার বাচ্চা চুরি হয়েছে। তারপর হসপিটাল থেকে অন্য আরেকটা বাচ্চা চুরি করি। মেঘের আব্বু বিষয়টি মানতে নারাজ। তার কথা, আমার বাচ্চা চুরি হয়েছে হয়তো, আমাদের কপালে সে ছিল না, তাই বলে অন্য মায়ের কোল খালি করবো কেন? এটা নিয়ে শুরু হয় দুজনের মাঝে ঝগড়া। এক পর্যায়ে নিজেই বলি আমাদের ডিভোর্স চাই। মেঘের আব্বু সেটাতেও রাজি নন। সে আমাকে অনেক বুঝিয়েছে। রাজনীতিতে যোগদান করতেও সে অনুমোদন দিয়েছে। তখন ভাবলাম এক সময় না এক সময় সে মত উল্টাবেই। নিজের মতো করে নিজের জীবন গঠন করি, সেটাই বেটার। চুরি করা বাচ্চাটার ডিভোর্স পেপার নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে। সবাই জানতো আমাদের দাম্পত্য জীবন সুখী নয়, তাই আমার বাবার বাড়ির কেউ কিছু বলেনি। তখন নিজের মতো করে চলতে শুরু করলাম নিজের জীবনের তৃতীয় অধ্যায়। আমরা সবাই একপাশে দাঁড়িয়ে শুনে যাচ্ছি কি বলছে। অফিসার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, মেঘের আব্বুকে খুন করেছিলেন কেন? আম্মু বলল, আমাদের সন্তানের কসম, আমি মেঘের আব্বুকে কিছু করিনি। অফিসার বলল, কে করেছে? আম্মু বলল, সেটাও জানি না। অফিসার বলল, দেখুন, আপনি এখন রানিং মাননীয় সংসদ সদস্য। আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সব সত্যি প্রকাশ করুন। আম্মু বলল, সত্যি বলছি, আমি কিছু জানি না। আমার সন্তান অনেক বছর পর বিদেশ থেকে ফিরেছে, সে এসবের কিছু জানে না। আর আমার ভাই, সে কেন এমন করবে? তার তো কোনো প্রশ্নই উঠে না। অফিসার বলল, মানছি আপনার কথা। তাহলে এতগুলো বছর পর কেন আপনি আসাদুজ্জামান সাহেবের বাড়ি পরপর বেশ কয়েকবার এসেছিলেন? এবং যেদিন আসাদুজ্জামান সাহেবের মৃত্যু হয় সেদিন সকালেও মানুষজন আপনাকে ওই বাড়ির আশেপাশে দেখেছে। এর কোনো উত্তর আছে কি আপনার কাছে? খুনের ঠিক 2 দিন পর আপনার সিকিউরিটি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কাছ থেকে বহিষ্কার করেন। তার পরের দিন মহিলাটি মারা যায় এবং পরে পুরুষটিও মারা যায়। বলুন, এই প্রশ্নগুলোর উত্তর কি? আম্মু কিছু বলার আগেই অফিসারের ফোন আসে। গুরুত্বপূর্ণ ফোন দেখে মোবাইল নিয়ে বাইরে চলে যায়। আমি আর আনাসও একটু আড়ালে চলে গেলাম। আনাস বলল, আমার কি মনে হচ্ছে জানিস? আমি বললাম, কি মনে হয়? আনাস বলল, তোর আম্মু নির্দোষ। আমি বললাম, তাই মনে হচ্ছে, এখানে তৃতীয় পক্ষ আছে। আনাস বলল, তারপরেও কিভাবে বলবি? উনি রাজনীতি করে, যে কোনোভাবে সবাইকে বোকা বানানোর চেষ্টা করবে। আমি বললাম, কি জানি, তবে তার মুখোশ আমি উন্মুক্ত করবই। আনাস বলল, সোশ্যাল মিডিয়াতে যা চলছে ঘটনাটি নিয়ে মনে হচ্ছে তোর আম্মুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ। আমি বললাম, আমি চেয়েছিলাম এটাই, যে রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সুন্দর একটা সংসার সে টুকরো টুকরো করে ভেঙেছে, সে রাজনৈতিক ক্যারিয়ারও আজ চূর্ণ বিচূর্ণ করে ভাঙছে। সবে মাত্র শুরু, আরও শাস্তি বাকি আছে। সে যদি দোষী নাও হয় তবুও তাকে শাস্তি পেতে হবে। লামিয়াকে সে মাতৃ অধিকার থেকে বঞ্চিত করে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, একটা মায়ের বুক খালি করেছে। আমার বোনকে কার হাতে যেন তুলে দিয়েছে, কে জানে সে কেমন আছে। ওনার কারণে সারাটা জীবন আব্বুকে ইগনোর করেছি। আমার কথা না হয় বাদই দিলাম, মন চাচ্ছে এখনই ক্রাশ ফায়ার করি। আনাস বলল, উত্তেজিত হয়ে কিছু করা যাবে না, প্ল্যান মতো কাজ করতে হবে। এমনও হতে পারে ঘটনাটি তৃতীয় কেউ ঘটাচ্ছে, সে সবার অগোচরে রয়ে গেছে। আমি বললাম, ধুর, এখানে তৃতীয় পক্ষ আসবে আকাশ থেকে নাকি? আনাস বলল, চোখে দেখা জিনিসও অনেক সময় ভুল হয়। গাজীপুর মহাসড়কের একটা পাবলিক বাস থেকে মুন্নি আর তার হাজবেন্ডকে আটক করেছে র্যাব। কেননা মহিলাটির মোবাইলের গুগল ড্রাইভে যে ভিডিওটি ছিল তা মুন্নি আর তার হাজবেন্ডের। 5 জনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে এখন। আমি আর আনাস সাইডে দাঁড়িয়ে আছি, অফিসারের উপর দায়িত্বটি ছেড়ে দিয়েছি। ভিডিওটি একটা ল্যাপটপে তাদের সামনে ওপেন করা হয়। দুজনেই হন্তদন্ত করে আমাদের বাড়ি থেকে বের হচ্ছিল আর ঘন ঘন আশেপাশে তাকাচ্ছিল। এক পর্যায়ে তাদের দৃষ্টি ক্যামেরা বরাবর হয়, সেখানেই ভিডিওর সমাপ্তি। অফিসার মুন্নির দিকে এগিয়ে গিয়ে বলে, ওই বাড়িতে তুমি গিয়েছিলে কেন? মুন্নি বলল, ফুপি নিয়ে গিয়েছিল। আম্মু চেঁচিয়ে বলল, আমি তো তোকে আবার আমার সাথে নিয়ে এসেছিলাম। আমি তাদের দিকে এগিয়ে গিয়ে বললাম, ওয়েট, আপনি বলুন ওনাকে কেন আপনার সাথে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলেন, এবং আপনিই বা এত বছর পর কেন গিয়েছিলেন? আম্মু এবার বিষণ্ণ মনে বলল, এতগুলো বছর পর নিজের মনে অনুতপ্ত জাগে। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সব থেকে বড় ভুল করেছি। যদিও মেঘের জন্য সবসময় মন খারাপ থাকতো। আমার ভুলের জন্য মেঘ ছোটবেলা থেকেই কারো ভালোবাসা আদর স্নেহ পায়নি। রাজনৈতিক নেশায় আমি তখন সেগুলো দেখার সময় পাইনি। আমি অন্ধ হয়েছিলাম। আমার মনে অনুশোচনা আসতে আসতেই সময় পেরিয়ে যায়। মেঘ কোথায় যেন চলে যায়। ওর বাবাও আমাকে কোনোদিন ওর ঠিকানা দেয়নি।
আমি প্রায় 10 বার মেঘের আব্বুর কাছে আমার ভুলের ক্ষমা চাইতে গিয়েছিলাম, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন। প্রতিবার আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, তবুও বেহায়া হয়ে যেতাম। শেষবার যখন ঢাকায় আসি তখন আমার সঙ্গে পিএ আর পিএস ছিল, সাথে মুন্নিও ছিল। সেদিন মেঘের আব্বু রাজি হয় আমাকে আবার মেনে নিবে। আমি সেদিন কতটা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। মুন্নিকে সাথে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হই। ইচ্ছে ছিল রাজনীতি সব ছেড়ে দিব, আগের মতো হয়ে যাব। পথিমধ্যে মুন্নি বলে সে নাকি তার হাজবেন্ডের সাথে দেখা করবে আর কিছুদিন থাকবে ঢাকায়। আমিও নিষেধ করিনি। মুন্নিকে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম খুলনায়। বিকেলের দিকে খবর আসে আসাদুজ্জামান আর নেই। কথাটা বলতে গিয়ে আম্মু অঝরে কেঁদে ফেলে। তখন আর যেতে পারিনি, তার আগেই মাটি দিয়ে দেয়। আমি বললাম আপনার কাছে পরে আসছি। মুন্নি ম্যাডাম, আপনি বলেন হাজবেন্ড সহ কেন ওই বাড়িতে গিয়েছিলেন? মুন্নি বলল এমনি ফুপাকে দেখতে। আমি আনাসকে ইশারা করলাম জিনিসটা নিয়ে আসার জন্য। একটু পর আনাস একটা জাতা নিয়ে আসলো। আমি মুন্নির হাতের একটা আঙ্গুল জাতাতে রেখে চাপ দিব ভাব। আমি বললাম সত্যি কথা বল, না হয় কিন্তু তোর সামনে তোর হাজবেন্ড আর তোর বাবাকে ক্রস ফায়ার করব। মুন্নি বলল আমি কিছু জানি না। এবার হালকা চাপ দিলাম, আঙ্গুলের একটু অংশ কেটে গেছে। মুন্নি বলল বলছি। আমি বললাম তাড়াতাড়ি বল, সময় নেই। মুন্নি বলল ফুপির বিশাল সম্পত্তির উপর আমার বড় নেশা ছিল। ফুপির তেমন কেউ ছিল না সম্পত্তির ভাগ নেওয়ার জন্য, তাই অনেক বছর নিশ্চিন্ত ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ফুপু আবার ঢাকায় যাওয়া আসা শুরু করেছে। আমাকে নিয়েও বেশ কয়েকবার গিয়েছে। আমার মনে ভয় ছিল ফুপা আবার কখন ফুপুর এমন প্রস্তাবে হ্যাঁ বলে বসে। উনি হ্যাঁ বললেই ফুপুর সব সম্পত্তি হাতছাড়া হয়ে যেত। তখন ফুপাও ভাগ বসাতো, সাথে মেঘও আসতো। লাস্ট যেদিন আমাকে নিয়ে ফুপি ঢাকায় যায় সেদিনের ঘটনা। ফুপা আর ফুপির কথা আমি বরাবরের ন্যায় সেদিনও আড়াল থেকে শুনেছি। ফুপা রাজি হয় ফুপিকে আবার স্ত্রী হিসেবে মেনে নিতে। নতুন বিয়ের ডেটও ফিক্সড হয়। আমি সেদিন বুদ্ধি করি ফুপাকে মেরে ফেলবো। ওনার বাড়ির কাজের লোকটাও সেদিন ছুটিতে ছিল। এটাই ছিল মোক্ষম সুযোগ। আমি আমার হাজবেন্ডকে নিয়ে আবার ফুপার বাড়িতে আসি। ফুপা বিছানায় শুয়েছিলেন। দুজন মিলে মুখে বালিশ চেপে ফুপাকে মেরে ফেলি। ফুপা রোগাক্রান্ত লোক ছিলেন, তাই দুজনের শক্তির কাছে পেরে ওঠেনি। বাড়ির বাহির হয়ে দেখলাম ফুপির পিয়ে মহিলাটি ভিডিও করছে। সে এখানে আসলো কি করে মাথায় আসেনি। আম্মু বলল ও হ্যাঁ, মুনি নেমে যাওয়ার একটু পরই পিয়ে বলে আমার ঢাকায় কাজ আছে, আমি সন্ধ্যায় পৌঁছে যাব। তখন মন ভালো ছিল না, তাই না করিনি। আমি বললাম মুন্নি বেগম আপনি বলেন তারপর কি করেছেন। মুন্নি বলল সেখানে ঝামেলা না বাদিয়ে মহিলাটিকে বিশাল অঙ্কের টাকার লোভ দেখাই। সে বিষয়টি গোপন রাখেনি। সে আবার ফুপির পিএস এর কাছে বলে দেয়। দুজন মিলে আরো বেশি টাকা দাবি করে। তখন মনে মনে আরেকটা দুষ্টু বুদ্ধি বের করলাম। দুজনকে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে বলি, একটা রুমের ভিতর আর কি। আমি তাদের বলেছি আমি টাকা নিয়ে আসতেছি। দুজন আমার কথা মতো পরিত্যক্ত একটা রুমে বসেছিল। আমি বাহির থেকে দরজা লক করে দিয়ে শুধু ফুপিকে ডেকে আনলাম। সবাইকে জানানো যাবে না। দরজা খুলে দুজনকেই এক রুমে দেখা গেল। ফুপি সেদিন দুজনকে চাকরি থেকে বের করে দেয়। যেহেতু মান সম্মানের ব্যাপার, তাই কারো কাছে প্রকাশ করতে নিষেধ করি। তারপরেও মহিলাটিকে মিথ্যা আশ্বাস দিলাম যে টাকা দিব। সে রাজি হয়। আর এই দিক দিয়ে পুরুষটাকে বুঝালাম অন্যভাবে। বললাম মহিলাটিকে মেরে ফেলে সব টাকা তুমি একা পাবে। টাকার লোভ হচ্ছে বড় লোভ। সে আমার কথা মতো মহিলাটিকে নিখুঁতভাবে মেরে ফেলে। তারপরের দিন আমি অন্য লোক ভাড়া করে পুরুষটিকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেই। কিন্তু মোবাইলের ভিডিওটা আমি উদ্ধার করতে পারিনি। তাছাড়া কার কাছে ছিল সেটাও জানতাম না, তাই ভূতের গল্প সাজাই। যেহেতু গ্রামের মানুষ ছিল, অল্পতেই বিশ্বাস করে। দুই পরিবারই ভয়ে অন্যত্র চলে যায়। অনেকদিন খোঁজাখুঁজির পর মহিলাটির মোবাইলটা পাওয়া গেল, কিন্তু ভিডিওটি পাওয়া গেল না। কে জানতো সে গুগল ড্রাইভে রেখেছিল। মোবাইলটি তখন দেয়ালের মাঝে ছুঁড়ে মারি, যেন কেউ ভবিষ্যতে এটাকে ব্যবহার করতে না পারে। সেদিন হয়তো ভালোভাবে ভাঙা হয়নি। উপস্থিত সবাই হতভম্ব হয়ে আছি। এই মেয়ে এত কিছু করলো। আমি সেখান থেকে উঠে তন্ময় আর মামার বাঁধন খুলে দিলাম। দুজনকে টোপ হিসেবে রেখেছিলাম। জানতাম এদের ক্রাশ ফায়ার করার কথা বললে আম্মু সব সত্যি কথা বলবে। আমি বললাম মিস মারজানা বেগম, আপনার শাস্তি কি জানেন? আম্মু চুপ করে রইল। আমি বললাম বাচ্চা চুরির অপরাধে তো জেলে যাবেন, তার থেকেও বড় শাস্তি হবে নিজের সন্তানকে আপনি এত কাছে পেয়েও স্পর্শ করতে পারবেন না। ও আপনার সন্তান নয়, সে হচ্ছে আপনার চুরি করা সন্তানের ভাই। আমি ছিলাম সেই হতভাগা যার মা তাকে আজও চিনতে পারেনি। আম্মু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম আর তাকিয়ে থেকে লাভ নেই, আপনার শাস্তি এটাই। বাবা আপনাকে ক্ষমা করলেও আমি কোনোদিন করব না। র্যাবের একজন সদস্যের সাথে একটা তরুণ মেয়ে প্রবেশ করলো। ওর চেহারা আমার চেহারার মতোই। আমি অনেকটা আটকে উঠলাম। আমার বোন তরি নয় তো? আমি কিছু বলার আগেই মেয়েটি আমার পাশে এসে বলল, ভাইয়া এই মহিলাটির শাস্তি আমি নিজ হাতে দিব। ওনাকে সারা জীবন সন্তানহীন থাকতে হবে। আমি বললাম তুই তরি? তরি বলল হুম। সারা দেশে এই খবরটি ভাইরাল হওয়ার পর আমাকে যিনি এতটা বছর সন্তানের মতো দেখেছে তিনি আমাকে সব বলেছে। আমি সোজা র্যাবের অফিসে যাই। তাদের একজন আমাকে নিয়ে আসে। আমি বললাম তোর শাস্তির উপরে আর কোনো শাস্তি হতে পারে না। অফিসার কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব?
প্লিজ ওনাদের সামনে থেকে নিয়ে যান। আর আমি আমার বাবার খুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অফিসার বলল শাস্তি আপনার সামনেই হবে। অফিসার বেশি দেরি না করে মুন্নি আর তার হাজবেন্ডের উপর এলোপাথারি গুলি ছুটতে থাকে। বড় মামা কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার নেই। এই সন্তানের জন্য কান্না করলেও বাবা জাতিকে অসম্মান করা হবে। বেশ কিছুদিন পর মেঘা কান্না করছে আমার সামনে বসে। আমি ডিরেক্ট না করে দিয়েছি তাকে, আমি তাকে বিয়ে করব না। ওর মুখে যা এসেছে তাই বলে কাঁদতে কাঁদতে চলে গেছে। বিয়ের দিন বুড়ো হাজবেন্ড আর মেঘা একটু দূরে দূরে বসে আছে। কাজী সাহেব এসেছে বিয়ের কাজ শেষ করবে। আমি গালিব আনাস দাঁড়িয়ে আছি একটু দূরে। ও হ্যাঁ, আনাস আর প্রমার মধ্যে ইতোমধ্যে প্রেম হয়ে গেছে। আমি বলতে হয়নি, প্রমা নিজেই প্রপোজ করেছিল। বিয়ের কাজ শুরু হবে এমন সময় থানার এসআই সাহেব আসলো, সাথে একজন মহিলা। এসেই তো তোলপাড় কাণ্ড। মহিলাটি বুড়োর কলার চেপে ধরে বলল, আমাকে রেখে আরেকটা বিয়ে করা হচ্ছে? বুড়ো বলল, কে আপনি? পুরো বাড়িতে হইচই পড়ে গেল। এত ভিড়ের মাঝে আমি মেঘার হাতটি ধরে একটু সাইডে নিয়ে আসলাম। মেঘা বলল, তুই এখানে এসেছিস কেন? আমি বললাম, বিয়ের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম। মেঘা বলল, শুভেচ্ছা জানানো হলে চোখের সামনে থেকে বিদায় হ। আমি বললাম, হব, তবে একা নয়, প্রেয়সীকে সঙ্গে নিয়ে। মেঘা বলল, তোর সাথে গেলে তো তুই একটা চিটার। আমি বললাম, এত প্ল্যান করলাম তারপরেও আমি চিটার? মেঘা বলল, তার মানে পেঁচটা তুই লাগিয়েছিস? আমি বললাম, আমার মাথায় এত বুদ্ধি নেই, আমার সারা শরীরে শুধু বদমেজাজ। এই বুদ্ধি হিটলার আনাসের। চলো বেশি কথা না বলে, সময় নেই। মেঘা বলল, আর কখনো ছেড়ে যাবি না তো? আমি বললাম, আমি আগে কখনো ছাড়িনি, ছাড়বও না। মেঘা বলল, একটা শর্তে তোর সাথে যাব। আমি বললাম, আবার কি? মেঘা বলল, আমার শাশুড়ি আম্মাকে জেল থেকে বের করে আমাদের সাথে রাখতে হবে। আমি বললাম, ওনার পাপের শাস্তি অন্তত পেতে দাও। মেঘা বলল, তাহলে যেদিন ওনার শাস্তি শেষ হবে আমি সেদিন যাব। আমি বললাম, ওফ, আচ্ছা ঠিক আছে, চলো। 6 মাস পর বিকেলবেলা বাগানে বসেছিলাম, হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করলো। একটু পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আমি দৌড়ে বাড়িতে গেলাম। সারা বাড়ি খুঁজে মেঘাকে কোথাও পেলাম না। দৌড়ে ছাদে গিয়ে দেখলাম সে দুহাত প্রসারিত করে বৃষ্টির পানি স্পর্শ করছে। হঠাৎ মনে হলো সেদিনের স্বপ্নের কথা। আনাস এই স্বপ্নের ব্যাখ্যা দেশ বিদেশের অনেক অভিজ্ঞ জ্ঞানীদের মতামত নিয়ে বের করেছিল। মেঘ, মেঘা ও আকাশের মেঘ তিনটা যেদিন প্রথম একসাথে হবে সেদিন হবে মেঘ মিলন। তার স্মৃতিস্বরূপ হয়তো কোনো খুশির সংবাদ আসবে, না হয় কোনো দুঃখের সংবাদ আসবে। আমি এই ব্যাখ্যাটি মানিনি, তবুও বাড়ির ছাদের দেয়াল ভেঙে নতুন করে মেরামত করেছি, 8 ফিট উঁচু করেছি। আমার মনে হচ্ছে সেদিনের স্বপ্নটা বাস্তব দেখছি। কেন যেন মনে হচ্ছে আমার দক্ষিণ পাশের দেয়ালটা ভাঙা। মানুষ যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে সেটা তার মাঝে মাঝে বাস্তব মনে হয়। মেঘাকে দেখলাম উপরের দিকে তাকিয়ে 2 হাত প্রসারিত করে ছাদের সেই ভাঙা অংশের দিকে যাচ্ছে। আমি মেঘা বলে দৌড়ে গেলাম তার কাছে। সে আবার আমাকে আসতে দেখে ভাঙা অংশের দিকে দৌড় দিল। আমি মেঘা বলে চিৎকার দিয়ে আবার ঘুম থেকে উঠলাম। আমার চিৎকার শুনে মেঘাও হন্তদন্ত করে উঠে লাইট জ্বালালো। আমি এক বোতল পানি ঢকঢক করে খেয়ে ফেললাম। বোতলটা ছুঁড়ে মেরে মেঘাকে জাপটে ধরলাম। আমার পুরো শরীর কাঁপছে ভয়ে। মেঘার পুরো শরীরে স্পর্শ করছি। হ্যাঁ, এটাই তো আমার মেঘা। মেঘা বলল, কি হয়েছে? আমি বললাম, আমার মাথা ছুঁয়ে ওয়াদা করো। মেঘা বলল, কিসের? আমি বললাম, জীবনে কোনোদিন বৃষ্টিতে ভিজবে না। মেঘা বলল, কেন? আমি মেঘাকে সব বললাম। মেঘা বলল, ঠিক আছে পাগল, কখনো বৃষ্টিতে ভিজতে ছাদে যাব না। আমি বললাম, কোথাও গিয়েও ভিজবে না। মেঘা বলল, ঠিক আছে, এখন এদিকে আসো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমি বাধ্য ছেলের মতো মেঘার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মেঘা বলল, এই শুনছো? আমি বললাম, কি? মেঘা বলল, বাহিরে বৃষ্টি হচ্ছে। সত্যি সত্যি বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি মেঘাকে শক্ত করে আমার বুকের সাথে মিশিয়ে ধরলাম। মেঘা বলল, আরে আমি যাব না তো কোথাও। আমি বললাম, বিশ্বাস করতে পারছি না। মেঘা বলল, মেঘ আর মেঘা যদি মেঘ মিলন ভয় পায় তাহলে বাকিরা কি করবে? আমি বললাম, বেশি কথা বললে এখন কিন্তু বেঁধে রাখবো। মেঘা বলল, আহারে ভালোবাসা।